হ্যালো বন্ধুরা, আজকে আমি সাধারণত দুপুরের শোরুম থেকে এসে খাওয়ার আগে ভাবলাম একটু বাড়ির কাজ করি। তাই বাড়ির সামনে একটু আমার ঘরের সামনে একটু জায়গা নিচে ছিল। বর্ষাকালের সময় বিশেষ করে বৃষ্টি হলেই এখানে পানি বেঁধে থাকে হালকা করে। তো নিজেই চিন্তা করলাম, সাথে আমার একটা ছোট ভাই ছিল শিপন, খুব পরিশ্রমী আমার মতনই। তো সে আর আমি চিন্তা করলাম যে আসো এই জায়গাটা আসলে ডেভেলপ করা যায় কি না। তারপরে বাড়ি থেকে কুয়া ইট এনে কাজ শুরু করলাম। কি করব ভাই, জীবন তো একটাই। যখন জন্মাইছি তখন মৃত্যু হতেই হবে। আর মৃত্যু একদম নির্ধারণ। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নেই। তাই আমরা এত কিছু জেনেও সবসময়ের জন্য মৃত্যুকে উপহাস করেও নিজের জীবনে যত অপকর্ম, অযোগ্য কাজ, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, অনেক অসৎ কাজের সাথে আমরা লিপ্ত থাকি। কিন্তু আমরা ভুলে যাই যখন টাকার মুখ দেখি যে আমরা পরকালে যেতে হবে, আর যেখানে নোট চলে না। তো এই নোটের জন্যই কিন্তু মানুষ বিভিন্ন উপায় খোঁজে জীবনে চলার জন্য, অতিবাহিত করার জন্য। কেউ অসৎ পথ বেছে নেয়, কেউ দুর্নীতির পথ, কেউ বিভিন্ন বিভিন্ন অপকর্মের পথও অনেকে বেছে নেয়। বেঁচে থাকার জন্য কিন্তু সামান্য আয়ে চলে যায়। কারণ আপনি যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, জীবনে যত আফসোস কম হবে, জীবনে যত ধৈর্য বেশি হবে, ততই আপনার জীবন বেশি সুখে হবে। কারণ এই পৃথিবীটা উপভোগ করার জন্য পাঠায় নাই, আমানত হিসেবে আমাদের পাঠাইছে তাদের দেখে শুনে রাখার জন্য। আর আমরা একজন, বাংলা ভাষায় বলতে গেলে চৌকিদার। এই জমিনের মালিক যে, তার একজন চৌকিদার হিসেবে পাঠাইছে। যেমন ধরি, আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর আমি এই প্রতিষ্ঠানটা সাধারণত আমি কখনোই মালিক মনে করি না। কেন? কারণ আমি এর রক্ষিতা। আল্লাহ আমাকে পাঠাইছে এই আমানত, এই সম্পদ দেখে রাখার জন্য, আমাকে আমানত হিসেবে। এবং হ্যাঁ, তার মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করে দিছে। আমি কি করি? সেই রিজিকটাকে উপভোগ করি, আমার নিজ প্রয়োজনে ব্যবহার করি। আমার সন্তান, আমার বউ বাচ্চা, এরা খেয়ে অবশ্যই ভালো থাকে। তো আমার দৃষ্টিকোণ দিকে যদি আমি তাকাই, এই পৃথিবীতে সর্বপ্রথম সর্বোত্তম কাজ হবে যদি আপনার জীবনে আফসোস কম রাখতে হবে, আফসোস থাকবে না। আর ২ নাম্বার হইছে, যদি আপনার চাহিদা কম থাকে, আপনার জীবন সবথেকে সুন্দর হবে। আমরা যখন আমাদের জীবনে চিন্তা করি, সবসময়ের জন্য চিন্তার ভিতরে একটা জিনিস রাখি, মানুষ কি বলবে, লোকে কি বলবে। লোকের ভয়টা পেয়েই আজকে সমাজে আমরা অনেকেই, অনেক শিক্ষিত লোক হয়ে, শিক্ষিত লোকেও সাধারণত ৩০-৪০ হাজার টাকার মাসিক ইনকামের এই ব্যবসাগুলো করতেছি না, করতেছি ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা সিকিউরিটি গার্ডের চাকরি। কারণ আমরা ভাবতেছি এই ব্যবসায় আমাদের সুনাম নষ্ট হবে, এই ব্যবসায় আমাদের আরেকজন সিসি বলবে। আসলে ব্যবসা আপনার, ইনকাম আপনার, রুজি আপনার, পেট চলবে আপনার। আরেকজন কি বলবে, এইটা ব্যাপার না, এইটা বিষয় না। আমরা সাধারণত এটাকে বিষয় বানায় ফেলি। আমাদের বিষয় মানুষকে বোঝানোর বিষয় এইটাই যে আসলে কোনো পেশাই ছোট না। আর আমরা সাধারণত পেশাগুলোকে একটু ক্যাটাগরিতে ভাগ করি। আমরা যখন একটা ছেলে স্কুলে যায়, আর স্কুল থেকে যখনই সে বোঝে, যেমন 6, 7, 8-এ পড়ে, তখন স্যাররা জিজ্ঞেস করে, তোমার শখ কী, তোমার হবি কী, তোমার এম ইন লাইফ কী, তোমার লক্ষ্য কী? আমরা বলি, স্যার আমি ইঞ্জিনিয়ার, স্যার 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 আমি ডক্টর হব, স্যার আমি সরকারি চাকরি করব। নো, এই বাংলাদেশে শুধু 3টা পেশা নয়, এই বাংলাদেশে রয়েছে অজস্র পেশা। আর এই অজস্র পেশার মধ্যে আমরা শুধু এই 3টা পেশাকে বেশি সম্মান করি। আর যার কারণে আমাদের মধ্যন অনেক স্টুডেন্ট আছে, বা অনেক ছেলে মেয়ে আছে যারা যারা এই সমস্যায় ভুগতেছে। কি সমস্যা? মানব সৃষ্টি একটা কৃত্রিম উপায়ের একটা সমস্যা। আমরা আমরা দেশে 3টা পেশাকে খুব গুরুত্ব দিই: ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সরকারি চাকরি। কিন্তু এগুলোতে একটা মানুষ স্যাটিসফাই নয়, কারণ আমরা এই 3 পেশায় আমাদের এত জায়গা নেই যে এই বেকারত্ব দূর করার জন্য 3টা পেশায় আমরা তাকে অতিবাহিত করব। আর আমরা সাধারণত ওইটাই করে থাকি, কারণ
আমাদের টার্গেট থাকে ছেলেমেয়েদের ওইটাই বানাইতে হবে, ডাক্তার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে। নো, আপনার ছেলে মেয়েকে অবশ্যই এমনভাবে তৈরি করুন যে উনি চা বিক্রেতা থেকে শুরু করে প্লেন উড়োজাহাজ চালক পর্যন্ত সে হতে পারে। এইরকম তাকে টেন্ডেন্সি আনুক। দেখেন দেশের কোন জিনিসটায় গ্যাপ রয়েছে, দেশের কোন জায়গায় দরকার আছে, কোন কোন পেশা দরকার আছে। আর সর্বপ্রথম এই দেশের সরকারের উচিত হবে যে সম্ভবত যেসব পেশা বাংলাদেশের, যেসব পেশায় লেনদেন হয়ে থাকে, মানুষের জীবিকা নির্বাহ করা হয়ে থাকে, সেসব পেশায় অবশ্যই সুন্দর এবং মূল্যায়ন করা উচিত, এবং তাদের যথেষ্ট মূল্যায়ন করা উচিত। আর আমরা তাদের মোটেও মূল্যায়ন করি না। যেমন আমাদের দেশের 80% 80% খোরাকি বলতে আমরা 80% বুঝি যে আমাদের দেশের খাদ্য সাধারণত আসে এগ্রিকালচার মানে কৃষি বিষয় থেকে। আর সেই বিষয়টায় আমরা কৃষকদের সাধারণত সব থেকে নর্মাল চিন্তা করি, তাদের সব থেকে দরিদ্র বা পুর টাইপের একটা পেশা হিসেবে আমরা মনে করি যে উনি কৃষক। এরকমই আছে গাড়ি চালক, এরকমই আছে অনেক ধরনের পেশা যেখানে হাজার হাজার মানুষের উপার্জনের ব্যবস্থা রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ টাকা ইনকাম করে তার পরিবার চলতেছে। সেখানে আমরা সেই সব পেশাদের খুব ছোট এবং নগণ্য হিসেবে দেখতেছি। তাই এই পেশার ক্ষেত্রে আমরা যদি সরকার যারা আছি, যারা দেশের সার্বভৌমিত্ব রক্ষা করে, দেশের শাসন করে, তাদের উচিত প্রতিটা পেশার প্রতি সঠিক মূল্যায়ন দেওয়া, যাতে করে এই বাচ্চারা বা স্টুডেন্টরা অনুপ্রেরিত হয়। যেমন আমি যদি মনে করি আমাদের দেশের যেসব ড্রাইভারগুলো সাধারণত সবগুলোই অশিক্ষিত বা আসলে সম্পূর্ণ পড়াশোনা নাই, বা পড়াশোনা তাদের ভিতরে একটু কম, যার কারণে দেশে আমরা অধিকাংশ লোকই পরিবহন যারা চালাই তারা আসলে পরিবহন চালানোর নিয়ম চাই না। নট অনলি পরিবহন, আরও আছে। যদি আপনি প্রাইভেট কার বলেন, হাইক্স বলেন, বা মাইক্রোটাইপ বলেন, বা মোটরসাইকেল বলেন, আমরা অধিকাংশ যারা গাড়ি চালাই তারা কিন্তু কেউ আসলে চালাইতে পারি কিন্তু নিয়ম জানি না। যার কারণে আমাদের দেশে একটা স্বাভাবিক জীবনের সবথেকে বড় ভূমিকা রাখে এই পরিবহন সাইট। আর এই পরিবহন সাইটে এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনার মুখ্য একটা কারণ হতে পারে শিক্ষা। আমরা কিন্তু একজন ট্রাক ড্রাইভারের যদি বেতন হিসাব করি তাহলে সর্বনিম্ন তার বেতন হয় 25 থেকে 30,000 টাকা। আর আপনি সেই স্কেলে যদি চিন্তা করেন যে একজন সরকারি কর্মকর্তার কত বেতন হইতে পারে, তার বেতন হইতে পারে 15 থেকে 30,000 টাকা। তো সেক্ষেত্রে দেখা যায় একই বেতনে দুইটা পেশা, একটা পেশার অনেক মূল্য আর একটা পেশার মোটেও মূল্য নেই। কেন কেন আমরা এরকম বৈষম্য তৈরি করে রাখছি? এই সব ব্যাপারটাই মানুষের মধ্যে চিন্তা আসা উচিত, ধারণা আসা উচিত। ঠিক তাই, যদি এইগুলা আমরা যদি ইন্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যদি আমরা এগুলা চিন্তা করি যে ছেলে মেয়েদের আমরা ড্রাইভিংটা শেখাতে পারি কি না, তাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, ড্রাইভিং সম্পর্কে শেখাইতে পারি কি না, তারা জানুক এগুলো। এরকমই অনেক পেশা আছে যেগুলো আমরা মোটেও মূল্যায়ন করি না। মূল্যায়ন করি আমরা মাত্র 3-4টা পেশা। আমাদের সরকারের এগুলো দেখা উচিত, জানা উচিত। এছাড়াও মানুষের জীবনে অনেক কিছু ঘটে, বাস্তব জীবনটা অনেক কঠিন। আমরা যখন 9-10-এ পড়ি বা ক্লাস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসি, তখন যদি আমরা চিন্তা করি যে আমরা কি করব, আমরা এই চিন্তায় বসে থাকি, মাথার চুল পেকে যায়। বয়স নিয়ে আরেকজনের বিল্ডিংয়ের সামনে, আরেকটা কোম্পানির সামনে আমরা কি করি, আমরা হরতাল অবরোধ টানি। অথচ আমরা সাধারণত ছোট ছোট ব্যবসা নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি না আমাদের নিজেকে কিভাবে এস্টাবলিশ করতে হবে, এটা চিন্তা করি না। আমরা চিন্তা করি কে আমাকে এস্টাবলিশ করে দেবে। আমরা ডিগ্রি পাস করলাম, ইন্টার করলাম, আমার চিন্তা থেকে আমাকে কে একটু টাকা দিয়ে এস্টাবলিশ করে দেবে, কে একটু আমাকে চাকরি দেবে, কোথায় ঘুষ দিলে চাকরি পাবো। চাকরি অধিকাংশ আমরা চাকরির জন্য ছুটি, মাস গেলে 30,000, সর্বোচ্চ 15,000, 40,000 টাকা বেতন হয়ে থাকে অ্যাভারেজ। কিন্তু আপনি যদি হিসাব করেন, আপনি একটা চায়ের দোকান, ঢাকায় যে কোনো একটা চায়ের দোকানে যে চা বিক্রি করে তার মিনিমাম মান্থলি 30,000 টাকা ইনকাম থাকে। আর আমরা এই 30,000 টাকা ইনকামের পিছনে না ছুটে আমরা সাধারণত 15-20,000 টাকা পিয়নগিরি করতে রাজি আছি, অফিসের সহকারী হতে রাজি আছি, অফিসের সিকিউরিটি গার্ড হতে রাজি আছি। অথচ আমরা নিজ ব্যক্তি স্বাধীনতায় চা বিক্রি করতে রাজি না।
কেন? আমি শিক্ষিত। এই শিক্ষিত লেওয়াজটা এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে প্রস্তুত করতে হবে নিজেকে যে আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনি শিক্ষিত। আপনি চিন্তা করবেন আমি একজন মানুষ, আমার মধ্যে মানুষত্ব বোধ আছে এবং আমি এই সমাজের বোঝা নয়, আমি এই সমাজের একটা মানব সম্পদের একজন অংশীদার। আর এই অংশীদার হয়ে আমি আমার পরিবার সহ দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো সরকারি এককভাবে চাইলে দেশের উন্নয়ন হয় না, সেক্ষেত্রে অবশ্যই দেশের জনগণ বড় একটা ভূমিকা রাখতে হয়। আর যেটা শুধুমাত্র ভূমিকা রাখার পিছনে একদম সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হচ্ছে শিক্ষা। আজকে অনেক কথা বললাম, তাই আজকে আর কথা বাড়াবো না। নতুন কোনো টপিকস নিয়ে আগামী নতুন ভিডিওতে আবারও আসবো। তো দোয়া রাখবেন, সবাই ভালো রাখবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।